বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে বৃহস্পতিবারিত উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত। আজকে আমি মোহাম্মদ শাহাদাত হোসেন, সরকারি শিক্ষক বলি। বিজ্ঞান বিষয়ে নিয়ে আজকে আমরা আলোচনা করব। অর্থাৎ আজকে আমাদের বিষয়টি হচ্ছে রসায়ন নবম দশম শ্রেণীর জন্য। যেহেতু দশম শ্রেণীর একক সিলেবাস নেই, পুরো বইটি তাদের জন্য সিলেবাস। আর নবম শ্রেণীর জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার, রাসায়নিক বন্ধন। শিক্ষার্থীরা, রাসায়নিক বন্ধনে আমরা পূর্বে একটি ভিডিও আপলোড করেছিলাম। আশা করি তোমরা পূর্বের যে ভিডিওটি দিয়েছিলাম ওটা দেখে নেবে। আজকে আমরা এই অধ্যায়ে যে সকল পাঠ নিয়ে আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পাঠ। আমি আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে এই পাঠগুলো একটু বোঝার চেষ্টা করবে। সেক্ষেত্রে আজকের পাঠ হচ্ছে আণবিক সংকেত ও গাঠনিক সংকেত নিয়ে আলোচনা করব। আসলে আণবিক সংকেত কী আর গাঠনিক সংকেত কী ব্যাখ্যা করে দিলে তোমরা জানতে পারবে। অষ্টক পদ্ধতির নিয়ম সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। নিষ্ক্রিয় গ্যাস কী এবং স্থিতিশীলতার কারণ কী, রাসায়নিক বন্ধন এবং বন্ধন গঠনের কারণ, ক্যাটায়ন এবং অ্যানায়ন। সর্বশেষ আলোচনা করব আজকে যে রাসায়নিক বন্ধন যে কয়েকটি প্রকার আছে তার মধ্যে প্রথম প্রকারটি নিয়ে আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আণবিক সংকেত কী এবং গাঠনিক সংকেত কী সহজে তোমরা একটু বোঝার চেষ্টা করো যে একটি মৌল বা যৌগের অণুতে যতগুলি পরমাণু থাকে প্রত্যেকটি পরমাণুকে তাদের প্রতীক এবং প্রতিটি পরমাণু যতবার থাকবে ওই সকল পরমাণুকে তাদের সংখ্যা দিয়ে প্রকাশ করলে আমরা যা পাবো তাই হচ্ছে আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত। যেমন আমরা মৌখিকভাবে যদি বলি প্রোপেন, মিথেন, ইথেন, প্রোপেন। সো প্রোপেন বলতে কার্বন কয়টি? 3টি। তাহলে এই প্রোপেন কি? আণবিক সংকেত। কত হবে? তার হচ্ছে 3টা, আর হাইড্রোজেন হচ্ছে কয়টি হবে? 8টি। তাহলে আমরা এখানে দেখলাম কি, আমরা বললাম যে কোনো মৌল বা যৌগের অণুতে যতগুলি পরমাণু থাকবে তাদের প্রতীক এবং ওই পরমাণুগুলো যতবার থাকবে তাদের সংখ্যা দিয়ে যে সংকেতটি প্রকাশ করা হবে তাকেই মূলত কী বলে? আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত। এই প্রোপেনের মধ্যে দুটি পরমাণু আছে, একটি হচ্ছে কার্বন আর একটি হচ্ছে হাইড্রোজেন। আমরা দেখলাম কার্বন আর হাইড্রোজেন। প্রোপেন বলতে কার্বন আসবে 3বার, হাইড্রোজেন হলো 8বার। তাহলে তাদের সংখ্যাও দিয়ে দিলাম, কার্বন 3টি, হাইড্রোজেন 8টি। তাহলে যে সংকেতটি পেলাম এটাকে নাম হচ্ছে আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত। শিক্ষার্থীরা, তাহলে এখন প্রশ্ন হতে পারে গাঠনিক সংকেত কি? বলছে যে যৌগ বা মৌলের অণুতে যতগুলি বা যেভাবে সাজানো থাকে বন্ধনের মাধ্যমে আর কি, বা যতগুলি পরমাণু থাকে এগুলো বন্ধনের মাধ্যমে যেভাবে সাজানো থাকে বন্ধনের মাধ্যমে, তাকে বলা হয় কি? গাঠনিক সংকেত। যেমন এখানে 3টি কার্বন আছে, আমরা 3টি কার্বনকে প্রথমে বন্ধন দিয়ে দিচ্ছি, কার্বন বন্ড, কার্বন বন্ড, কার্বন, একটি বন্ধন। আমরা জানি যে হাইড্রোজেনের মধ্যে 4টি যোজনী থাকে। কার্বনের মধ্যে 4টি বন্ড থাকে। যেহেতু কার্বন যোজনী 4, তাহলে তার বন্ধন হচ্ছে 4টি। একটি কার্বন 4টি করে বন্ধন গঠন করবে। প্রিয় শিক্ষার্থীরা, দেখলাম যে এখানে প্রত্যেকটি কার্বন 1টি করে বন্ধন গঠন করেছে। তাহলে এই প্রথম কার্বনটি যদি কল্পনা করি, এর এখনো 3টি বন্ধন বাকি আছে। যদি এখানে একটি বন্ধন যদি হয়, এখনো 3টি বন্ধন বাকি আছে। তাহলে আমরা 3টি বন্ধনকে আমরা 3টি হাইড্রোজেন দ্বারা কি করতে পারি? পরিপূর্ণ করতে পারি। আবার মিডলে যে কার্বনটি আছে তার আছে কয়টি বন্ধন? 2টি বন্ধন। আমরা যদি কার্বন বন্ধন কয়টা থাকবে? 4টা। যেহেতু 2টি পেয়েছি, এখনো 2টি বাকি আছে, আমরা 2টিকেও দিয়ে দিলাম হাইড্রোজেন বন্ড, হাইড্রোজেন। শেষের কার্বনটি বন্ড আছে 1টি, তাহলে তার এখন বন্ধন কয়টি লাগবে? 3টি। বাকি 3টা আমরা হাইড্রোজেন দ্বারা পরিপূর্ণ করে দিলাম। তাহলে আমরা দেখলাম যে 3টি কার্বন আছে, প্রত্যেকটি কার্বন
কয়টি করে বন্ধন গঠন করতেছে? 4টি করে। এই কার্বনের জন্য 4টি, এই কার্বনের জন্য 4টি, এই কার্বনের জন্য 4টি বন্ধন আছে। তাহলে বলে দেখি আমাদের যে আণবিক সংকেত থেকে যে আমরা ঘাটনিক সংকেত লিখলাম, ঘাটনিক সংকেত তার প্রোপেন C3H8 কার্বন 3টি আছে কিনা? 1 2 3। হাইড্রোজেন ছিল 8টি। আমরা বলে দেখি ঠিক আছে কিনা। 1 2 3 4 5 6 7 8। তাহলে আজকের এই ব্যাখ্যা থেকে তোমরা নিশ্চয় আর কখনোই প্রশ্ন ঝাঁকবে না যে কোনটি আণবিক সংকেত আর কোনটি ঘাটনিক সংকেত। আণবিক সংকেত কাকে বলে, ঘাটনিক সংকেত কাকে বলে, উদাহরণগুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছ। এছাড়াও আমরা আরেকটি জিনিসের আণবিক সংকেত এবং ঘাটনিক সংকেত তোমাদেরকে আজকে দেখাবো, তোমরা একটু লক্ষ্য করে বুঝতে পারবে। যদি বলি পানির আণবিক সংকেত কত, তোমরা সবাই বলতে পারবে H2O। ঘাটনিক সংকেত কি হবে? আমরা জানি অক্সিজেন ডাবল বন্ড গঠন করে, কে? অক্সিজেন। তাহলে অক্সিজেন দ্বিঘর্ষণটি কি হবে? হাইড্রোজেন হবে। এটি হচ্ছে পানির ঘাটনিক সংকেত। আমরা যদি বলি দ্বিতীয় আরেকটি যৌগ যদি বলি মিথেন CH4, তাহলে একটি কার্বন 4টি বন্ড গঠন করে, তাহলে আমরা একটি কার্বন দিয়ে 4 দিকে 4টি বন্ড দিয়ে দেব। এটি হচ্ছে মিথেনের ঘাটনিক সংকেত। বিষয়টি তোমরা আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা। আমাদের 1 নম্বর আলোচনা শেষ। আমরা এখন আলোচনা করব কত নম্বর নিয়ে? দ্বিতীয় নাম্বার যে আলোচনা আছে 2 নিয়ম এবং 8 নিয়ম। আচ্ছা, প্রতিটি মৌল তাদের সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চায়। এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাওয়ার কারণে প্রত্যেকটি মৌল হয় ইলেকট্রন ত্যাগ করে, না হলে ইলেকট্রন গ্রহণ করে, অথবা ইলেকট্রন অন্য একটি দুটি পরমাণু পরস্পর করে সমানভাবে শেয়ার করে। প্রিয় শিক্ষার্থীরা, প্রত্যেকটি মৌল চাই কি যে নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লাভ করতে। এখন আমরা 8 নিয়ম কাকে বলবো? যে সকল মৌল ইলেকট্রন বিন্যাস করার পরে দেখা যাচ্ছে তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন বিদ্যমান থাকে, বা যৌগ গঠন কালেও তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন বিদ্যমান থাকে, অথবা এটাও বলতে পারি যে কোনো একটি যৌগ বা মৌলসমূহ ইলেকট্রন বিক্রিয়া করার পরে ইলেকট্রন গ্রহণ করে, অথবা ইলেকট্রন ত্যাগ করে, অথবা ইলেকট্রন সমানভাবে শেয়ার করার পরে তাদের সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন বিদ্যমান আছে, তাহলে তাকে 8 নিয়ম বলবো। এবং যদি 2টি করে ইলেকট্রন বিদ্যমান থাকে তাহলে তাদেরকে 2 নিয়ম বলবো। তাহলে আমরা কি আজকে এক্সাম্পলগুলো একটু বুঝতে চাই, তাহলে বোঝার জন্য কী করতে হবে? যে আমরা একটা এক্সাম্পল দিচ্ছি, ভেরিয়াম ক্লোরাইড। প্রিয় শিক্ষার্থীরা, ভেরিয়াম আমরা ইলেকট্রন বিন্যাস করতে যাই। ভেরিয়াম 4 ইলেকট্রন বিন্যাস করলে কি হচ্ছে? 1s2 2s2। ক্লোরিন 17 ইলেকট্রন বিন্যাস করে 1s2 2s2 2p6 3s2 3p5। দেখো দুটি এর সর্বশেষ শক্তি স্তরে ভেরিয়ামের আছে 2টি, আর ক্লোরিনের আছে কয়টি? 7টি। আমরা এখন যে বিষয়টি একটু লক্ষ্য করব, শিক্ষার্থীরা একটু বোঝার যদি চেষ্টা করো। আমরা প্রথম ক্লোরিনের সংকেতটি আঁকি। দুইটা আটটা না, এখানে দেবো 7টা। তাহলে এর সাথে অ্যাডজাস্ট করে আমরা করবো এখানে কি ভেরিয়াম। প্রথম শক্তি স্তর আছে নাকি? দ্বিতীয় নম্বর শক্তি স্তর আছে নাকি? 2টা। তাহলে এখানের মধ্যে আমরা অ্যাডজাস্ট করে দিচ্ছি, এখানে দেবো 1টা, আর এই জায়গায় আমরা রাখলাম একটা।
এখানে আরেকটি ক্লোরিন যদি 8টি, প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে দিলাম 8টা, এই শক্তি স্তর হবে 7টা। তাহলে এখানে আরেকটা চলে আসবে। দেখো একটি ভেরিয়ামের মধ্যে কয় জোড়া সর্বশেষ শক্তি স্তরে কয় জোড়া 2 ইলেকট্রন আছে? এই হচ্ছে একটি জোড়া আর এই হচ্ছে একটি জোড়া, তার মানে 2 জোড়া, অর্থাৎ 4টি ইলেকট্রন আছে বিদ্যমান আছে। তাহলে 2 নিয়ম সে মানতেছে। 2 জায়গায় ক্লোরিন আছে। আমরা ক্লোরিনে যদি সর্বশেষ শক্তি স্তর দেখি, এখানে 2টি, এখানে 2টি, এখানে 2টি, এখানে 2টি, তাহলে কয় জোড়া পাচ্ছি? 2 নিয়মে 4 জোড়া, অর্থাৎ 8টি ইলেকট্রন আছে। তাহলে কি দেখতে পাচ্ছি যে বেরিয়াম এবং ক্লোরিন 2 নিয়মও মানতেছে, আবার ক্লোরিনটা আবার অষ্টকীয় মানেছে, কিন্তু বেরিয়াম মানে না। তাহলে এই ধরনের মৌলগুলোর ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে তোমার 1 থেকে 20 পর্যন্ত যে মৌলগুলি আছে ম্যাক্সিমাম সময়ে এই মৌলগুলো 2 নিয়ম এবং অষ্টক নিয়ম মেনে চলে। কারণ 2 নিয়ম কি অষ্টক নিয়ম কি সেক্ষেত্রে সহজে বুঝতে পেরেছ? এরকম আর এক্সাম্পল আছে। আমরা যদি বলি আর কি এক্সাম্পল আছে, মিথেনের কথা বলতে পারি, বেরিয়াম ক্লোরাইডের কথা বলতে পারি, BF3, আর মিথেন হচ্ছে CH4, এগুলোর ক্ষেত্রে তোমরা একই রকম এক্সাম্পল পাঠ্যবই দেখলে ভালো করে বুঝতে পারবে। এখন আমরা আলোচনা করব কি নিষ্ক্রিয় গ্যাস কি এবং স্থিতিশীলতার কারণ কি। প্রত্যেকটি মৌল চায় সে স্থিতিশীলতা অর্জন করার জন্য, স্থিতিশীল থাকার জন্য। আমরা যদি নিষ্ক্রিয় গ্যাস ইলেকট্রন বিন্যাস সম্পর্কে যদি একটু জানি যে নিষ্ক্রিয় গ্যাস কি, মূলত যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলে। কি কি আছে নিষ্ক্রিয় গ্যাস? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জ্যানন ও রেডন। কয়টি? মোট 6টি নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসের ডেফিনেশনটা আমরা অন্যভাবে দিতে পারি, যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে হিলিয়াম ব্যতীত যে সকল মৌলের সর্বশেষ শক্তি স্তরে 8টি করে ইলেকট্রন বিদ্যমান থাকে তাদেরকে নিষ্ক্রিয় গ্যাস বলে। প্রিয় শিক্ষার্থীরা, শুধুমাত্র হিলিয়াম ব্যতীত, কারণ 6টি নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে হিলিয়ামের আছে মাত্র 2টি। তাহলে আমরা যদি একটু ইলেকট্রন বিন্যাসগুলো দেখি, হিলিয়াম হচ্ছে 2, তার সর্বশেষ শক্তি স্তর আছে 1:2, হিলিয়ামের পরে নিয়ন হচ্ছে 10, আমরা ডট ডট দিয়ে লিখতেছি 2:2, 2:6। তোমরা বাকিটা ব্যাখ্যা করে নিতে পারবে। হিলিয়ামের নিয়নের পরে হচ্ছে আর্গন 18, এটা হবে ডট ডট দিয়ে লিখতেছি 3:2, 3 কত 6। ইলেকট্রনের সামনে যেটা আছে এটা তোমরা লিখে নিতে পারবে, কারণ আমি এটা করে সময় নষ্ট করতে চাই না। ক্রিপ্টন 36, ক্রিপ্টন 36, ডট ডট লিখতেছি 4:2, 4:6। ক্রিপ্টন পরে জ্যানন 54, ডট ডট লিখতেছি 5:2, 5 কত 6। এবং সর্বশেষ যেটা আছে রেডন 86, আর এটা হবে কত? ডট ডট লিখতেছি 6:2, 66। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই ইলেকট্রন বিন্যাস নিয়ে একটা জিনিস লক্ষ্য করতে পারতেছি। তোমরা সবাই যদি একটু বোঝার চেষ্টা করো যে প্রথম নিষ্ক্রিয় গ্যাস তার সর্বশেষ শক্তি স্তরে 2টি, যেহেতু দ্বিতীয় নম্বর শক্তি স্তরে অরবিটাল হচ্ছে প্রথম শক্তি স্তর অরবিটাল হচ্ছে শুধু 1s, এবং সে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন দ্বারা পূর্ণ। সে অন্য কোনো মৌলের সাথে রাসায়নিক অংশগ্রহণ করতে পারে না, কারণ সে ইলেকট্রন দিবেও না নিবেও না। প্রথম শক্তি স্তর অরবিটাল মাত্র 1s, আমাদের এই অরবিটালের সর্বোচ্চ ধারণ ক্ষমতা ইলেকট্রন 2টি। এই জন্য সে 2টি ইলেকট্রন গ্রহণ করার কারণে আছে 2টি, যার কারণে সে অন্য কোনো মৌলকে ইলেকট্রন দেওয়া না নেওয়া না, রাসায়নিক বিক্রিয়ায় সে অংশগ্রহণ করে না, সে পূর্ণাঙ্গভাবে একটা স্থিতিশীল অবস্থায় বিরাজমান আছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যদি বলি 2 নম্বর যে নিষ্ক্রিয় গ্যাস তার দ্বিতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন, তৃতীয় নম্বর হলে তৃতীয় শক্তি স্তরে 8টি ইলেকট্রন, চতুর্থ নম্বর নিষ্ক্রিয় গ্যাস হলে চতুর্থ শক্তি স্তরে 8টি ইলেকট্রন, পঞ্চম নম্বর হলে পঞ্চম শক্তি স্তরে 8টি ইলেকট্রন, ষষ্ঠ নম্বর নিষ্ক্রিয় গ্যাসের ক্ষেত্রে ষষ্ঠ শক্তি স্তরে 8টি ইলেকট্রন। তার মানে কি বোঝাচ্ছে? যে সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন থাকলে সেগুলো নিষ্ক্রিয়, স্থিতিশীল, এগুলো অন্য কোনো মৌলকে রাসায়নিক ইলেকট্রন দেও না নেও না, কারোর সাথে সমানভাবে শেয়ারও করে না, ইভেন নিজেরা নিজেদের সাথেও নয়। এই জন্য রাসায়নিক যে কোনো মৌল চাইকে যে তারা প্রত্যেকে
নিষ্ক্রিয়শীল ইলেকট্রন বিন্যাস লাভ করতে চাই, স্থিতিশীলতা লাভ করতে চাই, প্রয়োজনে যদি নিষ্ক্রিয়শীল ইলেকট্রন বেশি থাকে তারা ইলেকট্রন ত্যাগ করে, এবং যদি কম থাকে ইলেকট্রন গ্রহণ করে। যদি দুটি পরমাণুর যদি ইলেকট্রন সংখ্যা কম থাকে তাহলে তারা সমানভাবে ইলেকট্রন শেয়ার করে এই নিকটতম নিষ্ক্রিয়শীল ইলেকট্রন বিন্যাসগুলো লাভ করতে চায়। তাহলে তোমরা বুঝতে পেরেছ নিষ্ক্রিয় গ্যাসগুলো কি এবং এই নিষ্ক্রিয় গ্যাসের স্থিতিশীলতা কি কি বা কোন কারণে এগুলো স্থিতিশীল হয়। শিক্ষার্থীরা এখন আমরা আলোচনা করবো কি রাসায়নিক বন্ধন নিয়ে। দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে একটি হাইড্রোজেন অণু গঠন করে, যেমন আমরা যদি দেখাই H+H, দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত হয়ে H2 অণু গঠন করে। অক্সিজেন দুটি পরমাণু যুক্ত হয়ে অক্সিজেন অণু গঠন করে। তাহলে আমরা মূলত এটাকে কি বলবো, যে পরমাণুসমূহ যে আকর্ষণের মাধ্যমে একে অপরের সাথে যুক্ত হয় তাকে মূলত কি বলে, রাসায়নিক বন্ধন বলে। এখন একটি আরেকটার সাথে যুক্ত হওয়ার কারণ কি? কারণ হচ্ছে প্রত্যেকটি মৌল চায় স্থিতিশীলতা অর্জন করতে। প্রতিটি মৌল যেহেতু স্থিতিশীলতা অর্জন করতে চায় শিক্ষার্থীরা, তাহলে আমাদের বুঝতে হবে যে তারা হয়তো ইলেকট্রন ত্যাগ করবে বা গ্রহণ করবে বা ইলেকট্রন শেয়ার করবে, এবং প্রত্যেকটি মৌল চায় যে নিষ্ক্রিয়শীল ইলেকট্রন বিন্যাস লাভ করতে। যদি এরকম হয় একটি ধাতু আর একটা অধাতু, ধাতুটা নিলাম আমরা মনে করো সোডিয়াম, যোগ অধাতু নিলাম ক্লোরিন, তাহলে কি হবে যে ধাতু একটা ইলেকট্রন ত্যাগ করবে, বিয়োগ একটি ইলেকট্রন, ক্লোরিন সে একটি ইলেকট্রন গ্রহণ করবে। তারা কি করবে, যৌগ গঠন করবে সোডিয়াম ক্লোরাইড। কেন যৌগ গঠন করছে? কারণ সোডিয়াম নিষ্ক্রিয়শীল ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য একটি ইলেকট্রন ত্যাগ করছে, ক্লোরিন নিষ্ক্রিয়শীল ইলেকট্রন বিন্যাস লাভের জন্য একটি ইলেকট্রন গ্রহণ করছে। তাহলে উভয় স্থিতিশীল হয়েছে, স্থিতিশীল হওয়ার মাধ্যমে তারা সোডিয়াম ক্লোরাইড যৌগ গঠন করেছে। এই জন্য বলা হয় তারা বন্ধন গঠন করে নিষ্ক্রিয়শীল ইলেকট্রন বিন্যাস লাভের মাধ্যমে স্থিতিশীলতার জন্য বা স্থায়ী হিসেবে থাকার জন্য। তাহলে তোমরা বুঝতে পেরেছ রাসায়নিক বন্ধন কি এবং রাসায়নিক বন্ধন গঠন কেন করে। আমরা এই পরবর্তী টপিক যেটা নিয়ে আলোচনা করবো ক্যাটায়ন এবং অ্যানায়ন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু আগে যে কথাটি বলেছিলাম এইটুকু থেকে আমরা যদি ব্যাখ্যা করতে চাই তাহলে তোমরা খুব সহজে বুঝতে পারবে ক্যাটায়ন সোডিয়াম 11 ক্লোরিন। ক্যাটায়ন হচ্ছে ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়ার মাধ্যমকে বলা হয় ক্যাটায়ন। ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়াকে বলা হয় ক্যাটায়ন, আর ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়াকে বলা হয় অ্যানায়ন। তাহলে ক্যাটায়ন হচ্ছে কি ইলেকট্রন ত্যাগ করা, আর অ্যানায়ন হচ্ছে কি ইলেকট্রন গ্রহণ করা। শিক্ষার্থীরা, যদি দেখি আমরা সোডিয়াম ইলেকট্রন বিন্যাস যদি কথা কল্পনা করি 1s2 2s2 2p কত 6 3s1 ইলেকট্রন বিন্যাসগুলো আমরা এটুকু পাই, যার সর্বশেষ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন আছে, একটি ইলেকট্রন আছে। তাহলে সোডিয়াম চাইবে যে তার নিকটতম নিষ্ক্রিয়শীল ইলেকট্রন বিন্যাস লাভ করার জন্য তার সর্বশেষ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন ত্যাগ করতে চাইবে। তাহলে আমরা যদি দেখি সোডিয়াম বিয়োগ একটি ইলেকট্রন, সোডিয়াম প্লাস আয়ন কি হচ্ছে, সোডিয়াম যখন একটি ইলেকট্রন ত্যাগ করে তখন সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়ে সোডিয়াম হচ্ছে কি ক্যাটায়ন। তাহলে অ্যানায়ন বিষয়টা কি? অ্যানায়নের কথা আমরা একটু বলেছিলাম যে মৌলসমূহ যদি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয় তখন তাকে কি বলে, অ্যানায়ন বলে। আমরা ক্লোরিন ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করি 1s2 2s2 2p6 3s2 3p কত 5। ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে লক্ষ্য করে দেখা যায় যে ক্লোরিনের সর্বশেষ শক্তি স্তরে 7টি ইলেকট্রন আছে, যার নিকটতম নিষ্ক্রিয় গ্যাস আলো অপেক্ষা একটি কম। সো ক্লোরিন চায় যে সোডিয়াম যে একটি ইলেকট্রন ত্যাগ করেছে, সোডিয়াম প্লাস আয়নে পরিণত হয়েছে, ক্লোরিন সে একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়ে ক্যাটায়ন গঠন করবে। ক্লোরিন প্লাস একটি ইলেকট্রন, ক্লোরিন মাইনাস। তাহলে এখানে অ্যানায়নকে অ্যানায়ন হচ্ছে ক্যাটায়ন হচ্ছে সোডিয়াম আর অ্যানায়ন হচ্ছে কি ক্লোরিন। কারণ ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হওয়ার মাধ্যমে কি হয়েছে, অ্যানায়ন হয়েছে।
শিক্ষার্থীরা, তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্যাটায়ন কি এবং অ্যানায়ন কি। এভাবে আরো অনেকগুলো ফর্মুলা আছে। আমি যদি তোমাদেরকে আরো সংক্ষেপে বোঝার জন্য বলি, পদের সারণীর প্রথম দিকের মৌলগুলো ধাতুগুলো হচ্ছে কি ক্যাটায়ন, কারণ এগুলো ইলেকট্রন ত্যাগ করে। আর শেষ দিকের মৌলগুলো অর্থাৎ 17 নম্বর গ্রুপ, 16 নম্বর গ্রুপ, 15 নম্বর গ্রুপ, এই মৌলগুলো হচ্ছে অধাতব ফর্মুলা। এগুলো কি অ্যানায়ন, এগুলো ইলেকট্রন কি করে গ্রহণ করে। তোমরা সহজে বুঝতে পারবে এই বিষয়গুলো। সো আমরা এই বিষয়ে বেশি বাড়াচ্ছি না, তোমরা বুঝতে পেরেছ যে চার্জে আয়নিত হওয়ার মাধ্যমে অ্যানায়ন এবং ক্যাটায়ন গঠন করে। আমরা এখন আলোচনা করব রাসায়নিক আয়নিক বন্ধনকে নিয়ে। আজকে আমাদের শেষ পার্ট আয়নিক বন্ধন। আসলে আয়নিক বন্ধন কাকে বলে? যৌগ গঠনের সময় মৌলসমূহ যদি ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটি গঠন করে তাকে আয়নিক বন্ধন বলে। যৌগ গঠনের সময় মৌলসমূহ যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠন করে তাকে কি বন্ধন বলে? আয়নিক বন্ধন বলে। শিক্ষার্থীরা, এটাও বলা যাবে ধাতু এবং অধাতু পরমাণুর মধ্যে যে বন্ধনটি গঠিত হয় তাকে বলা হয় আয়নিক বন্ধন। কারণ কি? কারণ ধাতু সময় ইলেকট্রন ত্যাগ করবে, অধাতু সময় ইলেকট্রন গ্রহণ করবে, তার মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটি গঠিত হচ্ছে সেটি হচ্ছে আমাদের আয়নিক বন্ধন। আমরা যে এক্সাম্পলগুলো দিয়েছিলাম একটু আগে, সোডিয়াম এবং ক্লোরিনের মাধ্যমে ক্যাটায়ন এবং অ্যানায়ন ব্যাখ্যা করেছিলাম, সেই এক্সাম্পলটি যদি বলি, সোডিয়াম একটি ইলেকট্রন ত্যাগ করে সোডিয়াম প্লাস আয়ন, ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করে ক্লোরিন মাইনাস আয়নে পরিণত হয়। তাহলে আমরা এই বিষয়টি যদি যোগ করি তাহলে দেখা একটি ইলেকট্রন মাইনাস আছে, একটি ইলেকট্রন প্লাস আছে, কাটাকাটি যায়। সোডিয়াম যোগ কি আছে ক্লোরিন, যোগ গঠন করে দুটোকে অ্যাডজাস্ট করে কি হচ্ছে সোডিয়াম ক্লোরাইড। তাহলে বোঝা যাচ্ছে সোডিয়াম ক্লোরাইড একটি কি যৌগ? আয়নিক যৌগ। এছাড়াও আমরা আরো অনেকগুলো ব্যাখ্যা করতে পারি। তোমরা যদি লক্ষ্য করো, ম্যাগনেসিয়াম যোগ ক্লোরিন, বিক্রিয়াগুলো হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। এখানে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 12। ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, যার সর্বোচ্চ শক্তি স্তরে 2টি ইলেকট্রন থাকে। অপরপক্ষে ক্লোরিন, তার সর্বোচ্চ শক্তি স্তরে থাকে 7টি ইলেকট্রন। ক্লোরিন একটি ইলেকট্রন গ্রহণ করতে চায়। যেহেতু ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন ত্যাগ করে, সেই জন্য 2টি ক্লোরিন পরমাণু সেই 2টি ইলেকট্রন একটি করে ইলেকট্রন গ্রহণ করবে। ম্যাগনেসিয়াম যে 2টি ইলেকট্রন ত্যাগ করে, 2টি ক্লোরিন পরমাণু ওই 2টি ইলেকট্রনকে একজন একটি করে মোট 2টি পরমাণু 2টি ইলেকট্রন কি করবে? গ্রহণ করবে। এই জন্য হয়েছে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। আমরা যদি আরেকটা এক্সাম্পল দিই, অ্যালুমিনিয়াম প্লাস ক্লোরিন, বিক্রিয়াগুলো হবে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড বলা হয় এটাকে। দেখো এখানে অ্যালুমিনিয়াম কয়টি ইলেকট্রন ত্যাগ করে? অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা 13, যার সর্বোচ্চ শক্তি স্তরে 3টি ইলেকট্রন থাকে। অ্যালুমিনিয়াম 3টি ইলেকট্রন ত্যাগ করে অ্যালুমিনিয়াম 3+ আয়নে পরিণত হয়। অপরপক্ষে ক্লোরিন মাত্র একটি ইলেকট্রন গ্রহণ করে। তাহলে অ্যালুমিনিয়াম যে 3টি ইলেকট্রন ত্যাগ করে, এই 3টি ইলেকট্রন গ্রহণ করতে হলে 3টি অ্যালুমিনিয়াম পরমাণু লাগবে। এখানে লাগবে 2টি, এখানে লাগবে 3টি ক্লোরিন পরমাণু লাগবে। এই জন্য যৌগ গঠন করার সময় অ্যালুমিনিয়াম ট্রাইক্লোরাইড বা অ্যালুমিনিয়াম ক্লোরাইড গঠন করা হয়। শিক্ষার্থী, এরকম আরও অনেক এক্সাম্পল আছে। তোমরা আশা করি যে পরবর্তী বিষয়গুলোর মধ্যে ভালো করে বুঝতে পারবে। আমরা তোমাদেরকে আরও ভালো করে বুঝে দেওয়ার চেষ্টা করব। তাহলে আজকে আমরা এখানে যদি আরেকটু সংক্ষেপে এক্সাম্পল বলে থাকি, লিথিয়াম ফ্লোরাইডের কথা। লিথিয়াম ফ্লোরাইড, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 3, 1:2:1। ক্লোরিন কত? 9, 1:2:2, 2p কত? 5। লিথিয়াম থেকে দেখা যাচ্ছে তার সর্বোচ্চ শক্তি স্তরে একটি ইলেকট্রন আছে। আর ক্লোরিনের সর্বোচ্চ শক্তি স্তরে কয়টি ইলেকট্রন? 7টি ইলেকট্রন আছে। তাহলে লিথিয়াম চাইলে তার সর্বোচ্চ শক্তি স্তর থেকে একটি ইলেকট্রন কি করার জন্য? ত্যাগ করার জন্য। তাহলে লিথিয়াম হবে কত? বিয়োগ একটি ইলেকট্রন, পিছনে দিন হবে লিথিয়াম প্লাস। অপরপক্ষে ক্লোরিন সে একটি ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে হচ্ছে কত? ক্লোরিন কত? মাইনাস। আমরা যোগ করলে দেখা যাচ্ছে লিথিয়াম যোগ ক্লোরিন, ইলেকট্রন প্লাস মাইনাস কাটা যাবে, থাকবে কত? লিথিয়াম ফ্লোরাইড
এভাবে আমাদের কি যৌগ গঠন করা হয়? আয়নিক যৌগগুলো গঠিত হয়। তাহলে আমরা কি শিখলাম? আয়নিক যৌগগুলো গঠিত হয় কি ধাতু এবং অধাতুর মধ্যে, ধাতব পরমাণু এবং অধাতব পরমাণুর মধ্যে, অর্থাৎ ফর্দের সামনে প্রথম দিকের মৌলগুলোর সাথে শেষের দিকের মৌলগুলোর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধনটি গঠিত হয় সেটি হচ্ছে আমাদের আয়নিক বন্ধন। প্রিয় শিক্ষার্থীরা, আজকের বিষয়ে আমরা যতটুকু আলোচনা করেছি তোমরা পাঠ্য বই দেখবে এবং এই আলোকে অনেকগুলি সৃজনশীল আছে, তোমরা সৃজনশীল প্রশ্নগুলো দেখে নিজের মতো করে ব্যাখ্যা করার চেষ্টা করবে। আশা করি আজকের পাঠ তোমরা বুঝতে পেরেছ। আজকের ক্লাসটি এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, ঘরে থাকবে, সুস্থ থাকবে এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে সমাপ্তি করছি। আল্লাহ হাফেজ।